তো আমাদের কিছু বাড়িওয়ালারা আমাদেরকে এই জায়গা থেকে অনেক বেশি সহযোগিতা করেছিল। যে তারা এই জায়গা থেকে যে অনেক বাড়িতে আমাদের মেস ছিল। কিন্তু বাড়িওয়ালারা আমাদের আ যে ইনফরমেশনটা তারা পুলিশকে তখন প্রপারলি দেয়নি। তারা বলছে যে স্টুডেন্টরা থাকে না বা এখন নেই, চলে গেছে। অনেক বাড়িওয়ালারা আমাদেরকে হেল্প করেছে। তাদের প্রতি আমাদের আসলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তো বড় একটা সমস্যা হয় যে আমরা যেই জায়গাতে থাকতাম কেরানীগঞ্জে, এই আমাদের অফিস এর পাশেই ছিল ঢাকা জেলার অফিস। তো ঢাকা জেলার অফিসে হঠাৎ করে হচ্ছে পুলিশের রেড হয়। রেড হয়ে ঢাকা জেলার সকল দায়িত্বশীলকে হচ্ছে ওখানে প্রায় ৭-৮ জন দায়িত্বশীল ছিল তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং তাদের মোবাইলগুলো জব্দ করার মাধ্যমে অনেক ইনফরমেশন তারা এখান থেকে পায়। তো পাওয়ার পরেই কিন্তু ওই যে সময় সংবাদ একটা আ নিউজ করেছিল যে ঢাকাকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা যে শিবিরের। শিবিরের। হুম। তো এই ধরনের যে মিডিয়া সন্ত্রাসগুলো তখন কিন্তু শিবিরের দিকে খুব বেশি ফোকাস করতে থাকে। তো আমাদের অফিস আর ঢাকা জেলার অফিস কাছাকাছি হওয়াতে আমাদের অফিসে হচ্ছে কেউ তখন হচ্ছে থাকে না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। তো আমাদের বাসা থেকে আমরা দূরে থাকি। কিন্তু আমাদের অফিসটাতে যেহেতু আগে থেকে আমরা কেউ রাতে থাকতাম না, জাস্ট দিনে ব্যবহার করতাম। যার কারণে আমাদের অফিসটা সবসময় সেফ থাকতো। কারণ আশেপাশের কেউ জানতো না এটা সম্পর্কে। সবাই জানতো যে এটা একটা অফিস। এমনি দিনের বেলা লোকজন আসে, তারা কিছু কাজ করে চলে যায় এমন। তো পরবর্তীতে আমাদের অফিসটা সম্পর্কে যেহেতু অনেকেই জানতো না, আ তো পরবর্তীতে আমাদের এখানে জগন্নাথ ইউনিভার্সিটির আমাদের যে সমন্বয়করা যারা ছিল তাদের অনেককেই আমরা আমাদের অফিসে নিয়ে রাখি। বিশেষ করে আমাদের এখানে নূর-নবী ছিল। সে সমন্বয়কের একদম লাস্ট যে সমন্বয়কের তালিকা প্রকাশ করে এখানে সে মানে প্রধান সমন্বয়ক ছিল। এবং শুরু থেকে তার একটা অনবদ্য ভূমিকা ছিল। নূর-নবী বর্তমানে আমাদের প্যানেল থেকেই মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক পদে নির্বাচন করছে। আচ্ছা। তো নূর-নবী এবং হচ্ছে আমাদের মাসুদ রানা ছিল। মাসুদ রানা একদম সম্মুখ সারির যোদ্ধা ছিল। বিশেষ করে ক্যাম্পাসে শুরু থেকে অনেকগুলো আন্দোলনে ওখানে থাকার কারণে ও খুব বেশি ফোকাস ছিল। মাসুদ রানা হচ্ছে আ বিভিন্ন আন্দোলন সংগ্রামে থাকার কারণে ও হচ্ছে যে আ খুব পরিচিত ছিল এবং তো পরবর্তীতে আমরা ওদের নিরাপত্তার জন্য এদেরকে হচ্ছে আমাদের অফিসে নিয়ে আসি এবং এখানে আমরা রাখি। তো এখন আমাদের থাকার জায়গা নিয়ে খুবই একটা আ মানে পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। কারণ অফিসে যদি আমরা ৫-৬ জন, ১০-১২ জন রাখি, তো অফিসে বেশি মানুষ থাকলে ওঠানামা, যাতায়াত এটা আমাদের জন্য অনেক বেশি কঠিন ও মানুষের চোখে পড়ার মতো যে এখানে তো কেউ থাকতো না। হঠাৎ করে রাতের বেলা মানুষ থাকতেছে। তো যার কারণে আমরা কই থাকবো পরবর্তীতে কেরানীগঞ্জের ভিতরে একদম ওই বিলের ভিতরে অনেক দূরে একটা বিল্ডিং আমাদের শুভাকাঙ্ক্ষীর একজন। তো তার ওই বিল্ডিং হচ্ছে একটা মাদ্রাসা আছে নিচে। তো ওখানে ছোট বাচ্চারা থাকে। হিফজ মাদ্রাসা এবং হচ্ছে উপরে তারা থাকে তাদের বাসা আরকি। তো ওই জায়গায় থাকতাম। তো একদিন আনফরচুনেটলি সমস্যা হয়েছে যে ওই বিল্ডিং এ ওই গলিতে পুলিশ ঢোকে আরকি। রাতের বেলা। তখন রাত প্রায় ২:৩০ বাজে। তো তখন ওই বাড়িওয়ালা যে আঙ্কেল ছিল সে তো একদম মানে বিচলিত হয়ে পড়ছে যে তার সে নিজের পরোয়া করেনি। সে তো বলতেছে যে এখানে আমার বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, অফিস সম্পাদক এখানে সবাই এখানে আছে। তো এদেরকে তো আমার হচ্ছে যে সিকিউরিটি দিতে হবে। কি করতে হবে? তো তখন সভাপতি এবং সেক্রেটারি ভাইকে আমাদের ওই মাদ্রাসার যে টিচাররা যেখানে থাকে ওই রুমে পাঠায় দেয় ঘুমাইতে যে এরা মাদ্রাসার টিচার হিসেবে। আমি যেহেতু একটু মানে স্টুডেন্ট মতো লাগে দেখতে, আমাকে যে বাচ্চারা যে ঘুমাইছিল ওখানে একজন বাচ্চাদের ভিতরে হচ্ছে নিয়ে ঘুম পড়ায় রাখে আরকি। যে পুলিশ আসলে এটা যে এখানে বাচ্চারা ঘুমাচ্ছে, এখানে টিচাররা আছে, এখানে হচ্ছে বাইরের কোনো মানুষ নেই। তো তারা আমাদেরকে এভাবে করে সেভ করেছে যেটা আসলে আ মানে চিরদিন কৃতজ্ঞতা জ্ঞাপন করলেও এটা আসলে শেষ হবে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন উত্তম যাচা দিবে। তো পরবর্তীতে আমরা ঢাকার এপারে চলে আসি। আন্দোলনের ওই পারেরটাতেও তখন বেশি অনিরাপদ হয়ে যায়। কারণ হচ্ছে ওইখানে প্রত্যেকদিন রাতে হচ্ছে বিভিন্ন জায়গায় চিরুনি অভিযান চলতে থাকে। তো পরবর্তীতে আমাদের এখানে লক্ষ্মীবাজারে একটা বাসাতে আমাদের একজন ভাই, আমাদের সাবেক ভাই সে তার বাসাতে আমাদেরকে থাকতে দেয়। তো তার ওখানে এমন এক রুম ছিল যে রুমটাতে আসলে আলো বাতাস যাইত না। একদম মানে সাইডে। তো ওখানে আমরা ২ জন থাকতাম। আমি আর হচ্ছে আমাদের তখন সভাপতি ইকবাল ভাই। তো তার বাসায় আবার অতিরিক্ত মানুষ রাখাটা কঠিন।
কারণ একটা সমস্যা হয়ে গেলে সবাই যদি একবারে বিপদে পড়ে তাহলে তো সমস্যা। তো তার পরবর্তীতে কী হলো, আমাদের আরেকজন ভাইয়ের একটা বাসা ছিল, ওই বাসাতে আমাদের তখনকার যে আমাদের সেক্রেটারি ছিল আসাদ ভাই, এবং আমাদের তখনকার অর্থ সম্পাদক আমার শাওন সর্দার ভাই, এই দুইজন শাওন সর্দার ভাই এবং আসাদ ভাই ওই বাসাটাতে থাকতো এবং আমরা এই বাসায় থাকতাম। আমরা সকালবেলা বের হতাম আন্দোলন সংগ্রাম করে, আমরা রাতের বেলায় ওখানে গিয়ে ঘুমাতাম আর কি। তো আমাদের এর ভিতরে সবথেকে বড় সমস্যা হয়েছে আমাদের প্রক্টর অফিসে যারা ছিল তারা, যদিও আমাদের ইউনিভার্সিটির শিক্ষক তারা, কিন্তু এই শিক্ষকদেরকে আসলে আমরা কীভাবে মূল্যায়ন করব আমরা বুঝতে পারছি না। তারা আমাদের বেশ কয়েকজন স্টুডেন্টের ব্যাপারে তারা হচ্ছে ডিবিকে হচ্ছে ইনফরমেশন দেয়, এনএসআইকে, যে এই ছেলেগুলোকে গ্রেপ্তার করলে তাহলে তোমরা আসলে আন্দোলনটাকে স্থগিত করতে পারবে। তার ভিতরে তারা মাসুদের বিষয়ে ইনফরমেশন দেয়, নূর নবীর বিষয়ে ইনফরমেশন দেয়, তারা আমার বিষয়ে ইনফরমেশন দেয়, ইকবাল ভাইয়ের বিষয়ে ইনফরমেশন দেয়। এবার 4-5 জন স্টুডেন্টের ভিতরে তারা একটা রেড তালিকা প্রকাশ করে। তো আমাদের কিছু ভাইদের মাধ্যমে এই ইনফরমেশনগুলো আমাদের কাছে আসে যে আপনাদেরকে এটা খোঁজা হচ্ছে, যে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে বা আপনাদেরকে ধরতে পারলে আন্দোলনটা তারা স্থগিত করতে পারবে। তো পরবর্তীতে আমরা কি করব, আমরা আমাদের যে ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড, এগুলো আমরা সব কিছু অনেক দূরে গিয়ে একদম মাওয়ার ওদিকে গিয়ে আমরা ডিসক্লোজ করে নিয়ে আসি, যাতে করে আমাদেরকে ট্র্যাকিং করে না পায়। তো পরবর্তীতে আমরা হচ্ছে গ্রাম থেকে আমাদের রিলেটিভদের কাছ থেকে মোবাইলের সিম নিয়ে এসে আমরা ছোট বাটন ফোন কিনি এবং ওই বাটন ফোন দিয়ে আমরা ব্যবহার করি। তো মাঝে মাঝে আমাদের ইন্টারনেট ব্যবহার করার দরকার পড়তো, মানে তখনও ইন্টারনেট বন্ধ হয় না, এর আগের ঘটনা আর কি। তো আমরা হচ্ছে ওই যে আলাদা রাউটার কিনতে পাওয়া যায়, যে রাউটারের ভিতরে সিম রেখে মোবাইলে ওয়াইফাই নিয়ে তারপর হচ্ছে এটা ব্যবহার করা যায়। তো এইগুলো আমরা ব্যবহার করতাম, সিম ছাড়া মোবাইল এবং হচ্ছে সিম কার্ডের জন্য আলাদা রাউটার ব্যবহার করা। তো এই সিকিউরিটিটা আমরা মেনটেন করতাম। তো পরবর্তীতে 19 তারিখে হচ্ছে সবথেকে বড় দুর্ঘটনাটা ঘটে আর কি। ওই দিন আমাদের ক্যাম্পাসের সামনে থেকেই মিছিল বের করার কথা ছিল। তো তখন আমরা যখন যাই তখন হচ্ছে যে শুধু আমাদের আমরা শিবিরের লোকজন ছিলাম এবং হচ্ছে আর কয়েকজন জেনারেল স্টুডেন্ট ছিল আর কি আশেপাশে। এখন অনেকেই হচ্ছে জুলাই বিপ্লবের অনেক গল্প বলছে বা অনেক কিছু প্রকাশ করছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যখন আন্দোলনটা হয়েছে তখন কিন্তু এদের কাউকেই খুঁজে পাওয়া যায় না। আপনি হচ্ছে যে জগন্নাথ ইউনিভার্সিটিতে আন্দোলন এই সময়টাতে যারা ছিল বা নির্যাতিত সবার কাছে শুনবেন। এখন যারা বিভিন্নভাবে ন্যারেটিভ তৈরি করছে বলছে, তারা কিন্তু এই সময় আমরা ময়দানে পাইনি তাদেরকে খুঁজে। 19 তারিখ সকালবেলা যখন মিছিল শুরু হওয়ার কথা ছিল তখন আমরা সবাই এখানে মিছিলের আমাদের যে বাহাদুর শাহ পার্কের আশেপাশে, তারপর হচ্ছে আমাদের বাংলা বাজারের এইদিকে, তারপরে লক্ষ্মীবাজার, এখানে আমরা সবাই জড়ো হই। তো আমাদের মূল গেট হচ্ছে বন্ধ করে রাখে প্রক্টরিয়াল অফিস বন্ধ করে সামনে হচ্ছে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে, যে যাতে করে ক্যাম্পাসের ভিতরে কেউ না যেতে পারে। তো আমাদের যে প্রধান সমন্বয়ক যে নূর নবী ছিল, ও হচ্ছে একদম গেটের সামনে চলে যায় এবং মিছিল বের করতে চায়। নূর নবী খুবই সাহসী মানুষ, ও হচ্ছে যে তখন পুলিশের সব বাধা বিপত্তি করে ওখানে কথা বলতে থাকে আর কি, যে ভিতরে যেতে চায়, যে আমাদের ক্যাম্পাস কেন আপনি বন্ধ করে রাখবেন, এখানে তো আমাদের যেতে হবে, আমার ক্যাম্পাসে আমাকে কেন ঢুকতে দেবে না। তখন শুধু জগন্নাথ ইউনিভার্সিটি ছিল, বিষয়টা এমন না, ঢাকা ইউনিভার্সিটি থেকেও হলতরে বের করে দিচ্ছে, যে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দিচ্ছে না, এমন একটা মানে অরাজকতার পরিবেশ সৃষ্টি করে রাখছে।